প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব শিশুদের অত্যন্ত কমন একটি সমস্যা, তা হলো কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা শিশু হসপিটালের শিশু ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ। চলুন কথা বলে এই বিষয়ে প্রয়োজনীয় বিস্তারিত পরামর্শগুলো জেনে নেই স্যারের কাছ থেকে। স্যার, আপনাকে আমন্ত্রণ। থ্যাংক ইউ। স্যার, কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন এই সমস্যাটি যে কারো যে কোনো বয়সেই হতে পারে। আপনি যেহেতু শিশু বিশেষজ্ঞ, শিশুদের বিষয়ে জানতে চাইব, শিশুদের কোষ্ঠকাঠিন্য হয় কেন? অনেকগুলো কারণে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য হয়। কিছু কিছু মেডিকেলজিক্যাল কারণ বলি আমরা, যার জন্য হয়। কিছু কিছু সার্জিক্যাল প্রবলেম আছে, সেগুলোর জন্য হতে পারে। যেমন বাচ্চাদের যদি হাইপোথাইরয়েডিজম বলে, বাচ্চারা যদি পানি কম খায়, বাচ্চারা যদি মাংস জাতীয় খাবার খায়, ফাস্টফুড খায়, তাহলে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য হতে পারে। কিছু কিছু সার্জিক্যাল কারণ আছে যার জন্য হতে পারে, যেমন আমরা অ্যানাল ফিশার বলি, হেমোরয়েডস বলি, পাইলস বলি, রেকটাল অ্যাট্রেসিয়া বলি, রেকটাল স্টেনোসিস বলি, তারপরে হার্সমাং ডিজিজ বলি, নিউরোনাল ডিসপ্লাসিয়া বলি। এরকম অনেক সমস্যা আছে যেগুলোর জন্য সাধারণত বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য হতে পারে। আমরা একটু ফুড হ্যাবিটের দিকে যাব। বাচ্চাদের ক্ষেত্রে আপনি বলছিলেন যে যদি মাংস বেশি খাওয়ানো হয়, বিশেষ করে গরুর মাংস, ফাস্টফুড অর্থাৎ আঁশযুক্ত খাবার যদি কম খায়, তাদের বেলায় কোষ্ঠকাঠিন্য হয়। তাহলে এই বাচ্চাদের খাদ্য তালিকায় কি কি থাকা উচিত এবং দিনে কতবার কিভাবে কি খাওয়ানো উচিত? বাচ্চাদের প্রথম কথা হচ্ছে যে মাংস জাতীয় খাবারটা কম খাওয়াতে হবে, যেগুলো এবং আঁশ জাতীয় খাবার যেমন শাকসবজি বেশি করে খাওয়াতে হবে। বাচ্চারা তো খেতে চায় না, এটা আসলে খুবই কমন কথা, এবং প্রত্যেকটা মায়েরই একটা কমপ্লেন, বাচ্চা খেতে চায় না। কেন খেতে চায় না সেটা একটা অন্য ইস্যু, তবুও আমি বলতেছি। আমাদের সমাজে এখন প্রত্যেকটা বাচ্চা চিপস খায়, চকলেট খায়, অথবা এই জাতীয় রুচিকর কিছু খাবার আছে খায়। তো একটা চিপস যদি একটা বাচ্চা খায়, তো ওর যে ক্যালোরি থাকে, একটা চিপসে এক পিসে থাকে হলো 2 ক্যালোরি। 100টা চিপস যদি একটা প্যাকেটের মধ্যে থাকে, সে যদি 200 ক্যালোরি, ওর তো সারাদিন আর কিছু খাওয়ার কথাই না, খাবে না। তো একটা চিপস খাওয়ার পরে যদি বাচ্চা আবার তাকে নর্মাল খাবার দিতে চায়, ভাত দিতে চায় অথবা সুজি দিতে চায়, সে তো খাবে না, ক্ষুধা থাকবে না, খাওয়ার ইচ্ছা থাকবে না, তার এনার্জি তো দরকার নেই আর। সে তো তার যে এনার্জি তার তো মোটামুটি হয়ে গেছে, সেলের তো চাহিদা থাকছে, তার চাহিদা থাকছে, সে তো আর খেতে চাবে না। কিন্তু এই জিনিসগুলো যদি অ্যাভয়েড করে নর্মাল খাবার দেওয়া হয়, সেই খাবারের সাথে যদি একটু দুধ থাকে, খাবারের সাথে যদি ভেজিটেবল মানে শাকসবজি থাকে, শাকসবজি থাকলে তার পায়খানাটা কিছু ফল থাকে, ফলের জুস থাকে, এইগুলো যদি এইসব স্বাভাবিক খাবারগুলো খায়, তাহলে কিন্তু তার এই কোষ্ঠকাঠিন্য হবে না, পায়খানার সময় কষ্ট হবে না, অন্য ঝামেলা হবে না। কোষ্ঠকাঠিন্য হলেই তার পায়খানার রাস্তা চিড়ে যায়, যেটাকে আমরা সার্জিক্যাল কারণ বলেছি, অ্যানাল ফিশার বলি। এই অ্যানাল ফিশার হলে, যখনই অ্যানাল ফিশারটা হয়, তখন পায়খানা করতে গেলেই তার ব্যথা হয়, এবং আরো চেপে রাখে। হ্যাঁ, সে করে কি, যে পায়খানাটা না করে সে পায়খানার রাস্তা চাইপে, যখনই পায়খানার সময় সে দৌড়াদৌড়ি করে ঘরের মধ্যে, অথবা দেখবেন যে বাড়ির আঙ্গিনার মধ্যে সে দৌড়াদৌড়ি করতে, কিন্তু সে পায়খানা করতে চাচ্ছে না। আবার হয় কিন্তু কিছুক্ষণ পর আবার যখন পায়খানা চাপ দিচ্ছে, সে আবার এসে বসতেছে ঠিকই, যখন ব্যথা করতেছে আবার সে দৌড়াদৌড়ি করে বাড়ির মধ্যে ঘরে বসে পায়খানা করতেছে। তো যখন পায়খানা করতেছে, যত সময় দেরি হচ্ছে, ততই তার পায়খানাটা আরও শক্ত হচ্ছে। এরপরে যখনই পায়খানাতে যায়, তার আরও কষ্ট হয়, আরও পায়খানার রাস্তা ছিঁড়ে যায়। এই সমস্যাটা থাকে, একমাত্র উপায় হচ্ছে তাকে শাকসবজি বেশি করে খাওয়াতে হবে, এবং দুধ, ফলের জুস, গরম একটু দুধ, এগুলো খাওয়ালে কিন্তু তার আস্তে আস্তে প্রবলেম, ফুড হ্যাবিটটা চেঞ্জ করতে হবে। আরেকটি বিষয় একটু জানতে চাইবা, আপনি বলছিলেন যে বাচ্চার অ্যানাল ফিশার আছে, সে ব্যথার কারণে সে বাথরুম করতে চাচ্ছে না, তাতে দেরি হচ্ছে, তাতে আরও শক্ত হচ্ছে। তাহলে নিয়মিত প্রতিদিন এই যে বাথরুম করানোর বাচ্চাকে যে হ্যাবিট বা টাইমিংটা, এটা কি কোষ্ঠকাঠিন্যর বিষয়ে কোনো প্রভাব ফেলে কিনা? একটা কথা হচ্ছে যে একটা বাচ্চা যদি মায়ের দুধ খায়, 2 বছর পর্যন্ত যদি মায়ের একটা দুধ খায় বাচ্চা, তাহলে 5 থেকে 7 বার সে নর্মালি পায়খানা করবে। এটা মানে নর্মালি করতে পারবে। কোষ্ঠকাঠিন্যটা একটা ভেগ টার্ম। একটা বাচ্চা দিনের মধ্যে 1 বার বা 2 বার পায়খানা করার পর সে যদি ইজি ফিল করে, তার যদি মানে অস্বস্তি না থাকে, সেটা কিন্তু তার জন্য নর্মাল। আবার একটা বাচ্চা দেখা যাচ্ছে দিনের মধ্যে 3 বার বা 4 বার পায়খানা করতেছে, তারপরে যদি তার পায়খানা ক্লিয়ার না হয়, সে যদি সুস্থ বোধ না করে, তাহলেই কিন্তু সেটা কনস্টিপেশন। এই জন্য কনস্টিপেশন একটা ভেগ টার্ম মতো, একটা ব্যাপ্তি অনেক বেশি। তবে সংক্ষেপে আমরা যেটা বলবো, যে আমরা যেটা সাধারণভাবে বুঝি, কনস্টিপেশন মানেই সবাই কষা মনে করে, পায়খানা শক্ত হলে সেটাকে কনস্টিপেশন বলে। তো সেইটা হচ্ছে যে সেই পায়খানাটা যাতে কষা না হয়,
পায়খানাটা যাতে নরম থাকে এবং স্মুথলি পায়খানাটা পেটে থেকে বের হয়ে যায়, এই জিনিসটা করার জন্যই আপনাকে ভেজিটেবল খেতে হবে, একটু দুধ খেতে হবে, একটু ফলের রস খেতে হবে, ফল খেতে হবে, এগুলো খেলে পরে আসতে বাচ্চাকে প্রতিদিন মানে কাছাকাছি একটা টাইমে বাথরুম করানোর জন্য বসানোর অভ্যাস করাটা মানে জরুরি কিনা, দরকার আছে কিনা? এটা আসলে বড়দের যেমন একটা যে প্রতিদিন সকালে অথবা বিকেলে প্রত্যেকের একটা পায়খানার একটা অভ্যাস হয়ে যায়, বাচ্চাদের কিন্তু সেটা ওইভাবে ডেভেলপ করে না, যার জন্য হচ্ছে যে বাচ্চারা হয়তো দিনের মধ্যে 3বার যখনই তার পায়খানা লাগবে সে পায়খানা করবে। ওইভাবে প্র্যাকটিস করলে খুব ভালো, কিন্তু সেটা সবসময় করা যায় না, সম্ভব হয় না। বাচ্চারা ওইভাবে তাদের ওরিয়েন্টেশন না ওইভাবে আসে না, এটা একটু সময় লাগে। এটা যখন তার বোঝা শিখে, তার বয়স যখন একটু বেশি হয়, তখন আস্তে আস্তে কিন্তু করাতে পারলে ভালো যে মায়ের জন্য অথবা পরিবারের সদস্যের জন্য, হ্যাঁ সকালবেলা একটা বাচ্চা পায়খানা করবে, তাহলে তো সে মোটামুটি ওই টাইমটাই, যেমন একটা বাচ্চাকে দিনের মধ্যে 3বার বা 5বার খাওয়াবে, সে যদি একটা মা জানে যে হ্যাঁ দুপুর 12টার সময় খাবো, তাহলে কিন্তু তার ওরিয়েন্টেশন, আমি যতই ব্যস্ত থাকি 12টার সময় সে এসে খাওয়াতে পারবে। তো এখন ওইরকমভাবে যদি ডেভেলপ করা যায় তাহলে ভালো, বাট সবসময় বাচ্চাদের এটা হয় না, বড়দের যেটা হয় সাধারণত করা সম্ভব হয়। কোষ্ঠকাঠিন্য হইলে যদি তার সার্জিক্যাল সমস্যা তৈরি না হয় সেই পর্যন্ত এটা দূর করার জন্য ফুড হ্যাবিট মডিফিকেশন তো একটা আছেই, আপনার থেকে আমরা জানলাম, এর বাইরে কি কোনো চিকিৎসার প্রয়োজন হয়? যেমন হচ্ছে যে একটা তো যে আমরা শাকসবজি বেশি খেতে হবে, পানি বেশি করে খেতে হবে, এগুলো তো করবেই। এছাড়া ন্যাচারাল কিছু জিনিস পাওয়া যায় যেগুলো পায়খানা নরম করে, যেমন আমরা ইসবগুলে ভুসি বলি, এরকম কিছু জিনিস আছে খালে ফেলে পায়খানাটা নরম হয়। অথবা কিছু ওষুধ আছে আমরা পায়খানাকে নরম করে, সেই জাতীয় ওষুধ দিলে পায়খানা নরম হয়। পাশাপাশি যদি পায়খানা রাস্তা কেটে যায়, যেটা আমরা এনাল ফিশার বলি, সেইখানে আমরা লোকাল কিছু অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড মলম পাওয়া যায়, ওই মলমটা দিলে সেখানে সাধারণত যেখানে ছিঁড়া যায় সেখানে ইনফ্লামেশন হয়, তো অ্যান্টিবায়োটিক এবং মলম দিলে পরে ইনফ্লামেশনটা কমে যায়, ব্যথাটা কমে যায়, তখন সে স্মুথলি পায়খানা করে, আস্তে আস্তে এই প্রবলেমটা সলভ হয়ে যায়। আপনি কিছু সার্জিক্যাল সমস্যার কথা বলছিলেন যে কোষ্ঠকাঠিন্য হয় সার্জিক্যাল সমস্যার কারণে, আবার কোষ্ঠকাঠিন্য ঘটলেও তার ইফেক্ট হিসেবে সার্জিক্যাল প্রবলেম তৈরি হতে পারে, সেই ক্ষেত্রে করণীয় কি? অপারেশনই একমাত্র সমাধান? দুইটা জিনিস যেটা আমি বললাম, যে একটা হচ্ছে যে অ্যানাল ফিশার, অনেক সময় দেখা যায় যে কোষ্ঠকাঠিন্য শক্ত পায়খানার জন্য তার অ্যানাল ফিশার হলো, অ্যানাল ফিশার হলে আমরা ওষুধ দিয়ে তো আমরা চেষ্টা করবো এটা সমাধান করতে, না হলে এটার জন্য কিন্তু একটা অপারেশন, আমরা ল্যাটারাল ইন্টারনাল স্পিন্টারেক্টমি বলি, ছোট্ট একটা অপারেশন, এটা করে দিলে বাচ্চারা সুস্থ হয়ে যেতে পারে। আরও ধরেন বিভিন্ন রকম, যেমন আমরা রেকটাল অ্যাট্রিসে বললাম, এইগুলো যদি প্রবলেম থাকে সেগুলোতে সাধারণত অপারেশন করতেই হবে। অথবা রেকটাল স্টেনোসিস বলি বা একটা হার্সপাং ডিজিজ বলি, এরকম যে এই জাতীয় যে সমস্যাগুলো থাকে সেগুলোতে আসলে ওষুধ দিয়ে খুব একটা লাভ হয় না, এখানে আপনাকে অপারেশনে যেতেই হয়। অপারেশন করলে এইসব বাচ্চারা পুরোপুরি সুস্থ হয়ে যায়। কিন্তু অপারেশন আপনি করলেন, কিন্তু বাচ্চার যে ফুড হ্যাবিট মডিফিকেশন, লাইফস্টাইল মডিফিকেশন যেটা দরকার, যেটি আপনি খুব গুরুত্ব দিচ্ছেন বারবারই, অপারেশনের পরেও সেটি করা হলো না, তাহলে এই মানে অপারেশন করেই এটা ভালো হবে কিনা? না, একটা জিনিস খুব ভালো কোশ্চেন বলছে, আসলে সবারই জানা, অপারেশনই কিন্তু সমাধান না, একমাত্র সমাধান না, অপারেশনই একমাত্র সমাধান না। অপারেশন হচ্ছে একটা পর্যায়ে এসে আপনাকে করতে হবে, আমরা তো প্রথমেই অপারেশন করতে বলতেছি না, বাট অপারেশন তো আমাদের বাধ্য হয়েই অনেক সময় আমরা কখনো চাই না যে একটা বাচ্চা অপারেশন করা হোক। এটা যেমন একটা ফ্যামিলির জন্য একটা দুশ্চিন্তার কারণ, বাচ্চার জন্য একটা ভীতিকর কারণ, বা সার্জনের জন্য তো একটা রিস্কের কারণ। এই জন্য অপারেশনটা না লাগলে কখনো করা হয় না, যখন দরকার হয় তখনই করা হয়। কিন্তু অপারেশনের পরেই, অপারেশনটাই শেষ না, অপারেশনের পরে তাকে রেগুলার যে শাকসবজি খাওয়াতে হবে, পায়খানা যাতে নরম থাকে সেই ব্যবস্থা করতে হবে, তাহলেই তার প্রবলেমটা সলভ হবে। নাহলে এই যে সমস্যাগুলো, তার যে সমস্যার জন্য অপারেশন করা হয়েছে সেটা আবার নতুন করে আসতে পারে। প্রায় সব মায়েদের কমন কমপ্লেইন যেটা চিকিৎসকের কাছে আসলে করেন, তার বাচ্চা খেতে চায় না, এবং বাচ্চাকে আপনারা যেই পরামর্শ দিচ্ছেন সেই অনুসারে খাবার চেষ্টা করেও খাওয়াতে পারেন না, ফলে কনস্টিপেশন নিয়মিত লেগেই আছে। সেই মায়েদের জন্য আপনার পরামর্শ কি? একটা কথা হচ্ছে যে মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করছে, সে খাবেই। আপনি ধরেন 2 ঘন্টা 3 ঘন্টা অথবা একবেলা খাইলো না, মা যদি পাগল হয়ে সেই আগের খাবারটাই শুরু করে, তাহলে কিন্তু ওর কোনোদিনও তার স্বভাব চেঞ্জ হবে না। সে জানে যে তার মায়ের কাছে আবদার করলে সে পাবে, সে আবার ওই খাবারটা খেতে চাবে। মাকে বুঝাতে হবে, অত মাকে একটু কষ্ট করতে, হ্যাঁ ওকে বাচ্চাটাকে বুঝাতে হবে, বাবা তোমার এই খাবারটা তোমার জন্য ঠিক না, তুমি এই খাবারটা খাও। প্রথমে হয়তো সে খেতে চাবে না, কিন্তু একটা পর্যায়ে সে ক্ষুধা যখন লাগবে তখন কিন্তু তাকে খেতে হবে, তাকে তো বাঁচতে হবে। প্রত্যেকটা মানুষকেই আল্লাহ নিজের কিছু ডিপেন্ড করার ক্ষমতা দিয়েছে। মানে অ্যাডাপটেশন, মানুষের হ্যাবিট, চেষ্টা করলে হবে। আপনি দেখবেন যে একটা 6 মাসের বাচ্চাকে আপনি যদি লেপ দিয়ে ঢেকে রাখেন, ওর যদি সামর্থ্য হয়, ও লাত্তি মারে, ওর যদি শ্বাস বন্ধ হয়ে আসে ও কিন্তু সরায় দেবে।
তো ও যেহেতু পৃথিবীতে জন্মগ্রহণ করছে, ওর তো বাঁচতে হবে, খেতে মানে বাঁচার জন্য তাকে খেতে হবে, কিন্তু গাইডলাইন দিতে হবে তাকে গাইডলাইন দিতে হবে, তাকে বুঝাতে হবে। হয়তো প্রথম একটু কষ্ট হবে, তারপরে কিন্তু খাবে। যেমন অনেক মাই বাচ্চা জন্মগ্রহণের পরেই বলে যে দুধ আসতেছে না, খুবই কমন। আপনি মানে অ্যাটলিস্ট 70 to 80 বা 90% মাই এসে কমপ্লেন করবে যে স্যার আমার তো দুধ আসতেছে না। দুধ তখনই আসবে যখন আপনি মা চাবে যে তার বাচ্চাকে দুধ দিবে, আর বাচ্চা যখন ক্ষুধা লেগে আর কিছু পাবে না, মায়ের বুকে দুধই মনে করবে এটাই তার একমাত্র সম্পদ, এটাই খেয়ে বাঁচতে হবে, তখন কিন্তু সে খাবেই। আসলে মূল কথা হচ্ছে স্যার চেষ্টা করতে হবে, তাইলে মডিফিকেশন সম্ভব। আমরা আশা করছি যে মায়েরা শুনছেন তারা আপনার পরামর্শ মতো চলবেন এবং বাচ্চারা এই সমস্যা থেকে মুক্তি পাবে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে এবং এনটিভির অগণিত দর্শককে ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম শিশুদের কনস্টিপেশনে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ স্বাস্থ্য প্রতিদিনে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো শোল্ডারটাকে কিভাবে মানে অল্প টাইমের ভিতর ডিফাইন করতে হবে। এই মুভমেন্টটা যদি আপনি পারফেক্টলি করতে হবে, এটাকে আমরা বলি জায়ান্ট সেট। জায়ান্ট সেট এটা হচ্ছে গিয়ে আপনি অনেকগুলো মুভমেন্ট আমরা একই সাথে করব, কিন্তু এটা নন স্টপ সিকোয়েন্সে করবো। প্রত্যেকটা শোল্ডার যতগুলো হেড থাকে, প্রত্যেকটা হেডগুলোকে আমরা ফোকাস করব। আর এক্সারসাইজটা যদি আমি পারফেক্টলি করি, আপনার লাগবে 5 to 7 minutes জাস্ট। যদি আপনি তার মানে কি আপনি পুরো শোল্ডারে যতগুলো এক্সারসাইজ করছেন, আপনি নর্মাল যদি জিমে গিয়ে করেন আপনি লেগে যাবে অ্যাবাউট 1 hour। যদি আপনি এটা করেন, অনেক সময় শর্টকাট করলেও হাফ অ্যান আওয়ার লেগে যায়। কিন্তু এই এক্সারসাইজটা আপনি যদি জায়ান্ট সেটটা করেন, জাস্ট একটা মুভমেন্টে করতে হয় জায়ান্ট সেটে। এই এক্সারসাইজটা করলেই দেখা যাবে আপনার শোল্ডারটা পুরোপুরি ডিফাইন হয়ে যাবে। এখন যে জিনিসটা আমরা করছি, যে আমরা কী করি, প্রথমে প্রেস করব, রেইজ করব, দেন লাস্টের দিয়ে করে যাবো আমরা শ্রাগে। এখন দেখুন যে এক্সারসাইজটা কীভাবে করছি। ওকে, রেডি, গো। প্রথমে সেই জিনিসটা করবে যেটা আমরা বলি মিলিটারি প্রেসের যে ভেরিয়েশন, ডাম্বেল প্রেস আপ। ওকে, ডাম্বেল প্রেস করছে। ডাম্বেল প্রেস করতে করতে একটা সময় দেখা যাবে, ধরুন 12টা-15টা মারার পরে দেখা যাবে তার শোল্ডারটা এক্সস্টেড হয়ে যাবে। তখন সেই জিনিসটা কী করবে, জাস্ট ওটা ড্রপ করে দিবে, রেখে দিবে, ড্রপ ইট। ওকে, গো ফর দ্য ল্যাটারাল রেইজ। নন স্টপ মোশনে সে যেটা করবে, হি উইল গো ফর দ্য ল্যাটারাল রেইজ। ইয়েস, ল্যাটারাল রেইজ। এখানে আপনি ল্যাটারাল রেইজের সময় আপনি কোনো রিপিটেশনই করবেন না, কাউন্ট করবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি যেতে পারেন, যতক্ষণ পর্যন্ত আপনার শোল্ডার টায়ার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি মারতে থাকবেন। ওকে, দেন স্টপ অ্যান্ড উইথ দ্য সেম ওয়েট দিয়ে সেই যে জিনিসটা করবে, হি উইল গো ফর দ্য আর্মওয়ার্ড প্রেস। ওকে, গো। ইয়েস, আর্মওয়ার্ড প্রেস। খেয়াল করবেন, আর্মওয়ার্ড প্রেস কিন্তু আপনার পুরো টোটাল যে মানে থাকে শোল্ডার থেকে, পুরো শোল্ডারটাকে কিন্তু ফোকাস করছে। ওকে, 10 থেকে 15টা যখন মারবে, মারার সঙ্গে সঙ্গে সে রেখে দিবে, ড্রপ ইট। ওকে, গো ফর এ হেভিয়ার ওয়ান। ওকে, হেভি করে সে চলে যাবে শ্রাগসে। ইয়েস, গো, ইটস জাস্ট ফর দ্য ট্র্যাপস। ইয়েস, গুড। ইয়েস, ওকে, রাখো। ওকে, এই 4টা এক্সারসাইজ মিলে আমরা বলি একটা এক্সারসাইজ। ইটস এ জায়ান্ট সেট বেসিক্যালি। জায়ান্ট সেটের মেইন যে রিজনটা হচ্ছে এই যে খুব অল্প টাইমের ভিতর মাসলটাকে একদম এক্সস্ট করে ফেলা, যাতে মাসল টিস্যুগুলো বেশি ড্যামেজ হয়, পরবর্তীতে যখন রেস্ট নেবে তখন মাসলটা ডেভেলপ হয়ে যায়। তার মানে কি, ধরতে পারি আমরা একটা এক্সারসাইজ, মানে যদি জায়ান্ট সেটটাকে আমরা একটা এক্সারসাইজ ধরি, একটা এক্সারসাইজ আপনি যদি 3 থেকে 5 সেট মারেন, ইট উইল টেক অ্যাবাউট 5 to 7 minutes। 5 থেকে 7 মিনিটের ভিতরে পুরো শোল্ডারটা কিন্তু এক্সস্ট হয়ে গেল, এক্সারসাইজ কিন্তু শেষ হয়ে গেল। এবং এতেই দেখা যাবে যে 2-3 সপ্তাহের ভিতরে আপনার শোল্ডারের ডেফিনেশনটা চলে আসবে। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল করবেন, এক্সারসাইজের যে জিনিসটা হবে, ম্যাসিভনেস ওই পরিমাণ আসবে না, কিন্তু ডেফিনেশনটা, শোল্ডারের লুকসটা কিন্তু অন্য যে সমস্ত এক্সারসাইজ আছে ওগুলো আছে ভালো আসবে। এই জন্য যাদের কোনো টাইম নেই, তারা যদি এক্সারসাইজটা করেন, তাদের শোল্ডার ডেভেলপ হয়ে যাবে। কিন্তু যারা অন্য সময় ধরে এক্সারসাইজ করছেন কিন্তু ওই পরিমাণ ডেফিনেশন আসছে না, অথবা শোল্ডার লুকসটা পাচ্ছে না, তারা যদি এটাকে লাস্টের দিকে অ্যাড করেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার ডেভেলপমেন্টটা হয়ে যাবে। প্রিয় দর্শক, আমাদের আশেপাশে কেউ হঠাৎ অজ্ঞান হয়ে গেলে চিকিৎসকের কাছে নেওয়ার আগে তাৎক্ষণিকভাবে আমাদের কি করণীয়, চলুন সে বিষয়ে শুনি আজকের প্রাইমারি কেয়ার। হঠাৎ করে অজ্ঞান হয়ে যান, তাদের একটা বড় অংশ হচ্ছেন ডায়াবেটিসের রোগী, আরেকটা অংশ হচ্ছেন যারা হার্টের অসুখে ভুগছেন। কেউ আছেন শরীর থেকে প্রচুর পরিমাণে পানি সরে গিয়েও অনেক সময় এটা হতে পারে। ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে কমনলি আমরা যেটা দেখে থাকি, কোনো কারণে ওনাদের রক্তে যদি গ্লুকোজের মাত্রা খুব বেড়ে যায় অথবা কমে যায়, সেক্ষেত্রে দুটো কারণেই উনি অজ্ঞান হতে পারেন। হার্টের রোগীদের ক্ষেত্রে হতে পারে।
যদি মায়োকার্ডিয়াল ইনফার্কশন আমরা যেটাকে মেডিকেলের ভাষায় বলে থাকি, এটা যদি কারো হয়ে থাকে উনি অজ্ঞান হয়ে যেতে পারেন। তবে এই রোগী সেক্ষেত্রে প্রচণ্ড বুকে ব্যথার কথা বলবেন আমাদেরকে। এছাড়া যাদের প্রচণ্ড প্রেশার আছে কিন্তু নিয়মিত ঔষধ খান না ওনারা, এইসব রোগীদের ক্ষেত্রে অনেক সময় স্ট্রোক হয়ে আমাদের মাথায় রক্তক্ষরণ হয়ে এই রোগীরা অজ্ঞান হয়ে যেতে পারেন। বর্তমান আবহাওয়ায় যে পরিমাণে গরম, তাতে শরীর থেকে আমাদের প্রচুর পরিমাণে পানি বের হয়ে যাচ্ছে। এখন এইসব কারণে যদি সাধারণত রোগী অজ্ঞান হয়ে যায় তাহলে আমাদের কি করণীয়? এইসব রোগীর ক্ষেত্রে খুব প্রাথমিক পর্যায়ে দু একটা স্টেপ আমরা বাসায় নিতে পারি, পরবর্তী চিকিৎসাটুকু হসপিটালে করানোই বুদ্ধিমানের কাজ হবে। যদি আমাদের জানা থাকে যে রোগীর ডায়াবেটিস আছে, তাহলে আমাদেরকে ধরে নিতেই হবে যে হয় রক্তের গ্লুকোজের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে অথবা কমে গিয়েছে। আমরা জানি যে রক্তের গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়ার থেকেও কমে যাওয়াটা হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার। যেহেতু আমরা বাসায় বুঝতে পারবো না বেড়ে গিয়েছে না কমে গিয়েছে, সুতরাং ইমিডিয়েটলি আমরা যেটা করব, এই রোগীকে আমরা অবশ্যই 1 গ্লাস গ্লুকোজ শরবত খাইয়ে দিব, দিয়ে সাথে সাথেই আমরা ওনাকে হসপিটালে শিফট করব। যদি আমাদের জানা থাকে যে রোগীর হার্টের সমস্যা আছে, সেক্ষেত্রে রোগী অজ্ঞান হওয়ার আগে বুকে ব্যথার কথা আমাদেরকে বলতে পারেন। এই ধরনের রোগীদেরকে বাসায় যদি নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বা স্প্রে থাকে সাথে সাথেই আমরা দিব এবং ইমিডিয়েটলি হসপিটালে ট্রান্সফার করব। যদি রোগী প্রচণ্ড মাথা ব্যথা এবং সাথে সাথে অজ্ঞান হয়ে যাওয়ার কথা বলেন, এই রোগীর জন্য বেসিক্যালি আমাদের বাসায় খুব বেশি কিছু করার নাই, ওনাকে ইমিডিয়েটলি হসপিটালে শিফট করাটাই হচ্ছে শ্রেয়। আর প্রচণ্ড গরমের জন্য যদি আমাদের খুব সোয়েটিং বা ঘাম হয়ে প্রেশার কমে গিয়ে রোগী অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে এই ধরনের লক্ষণ যদি দেখা যায় যে রোগীর ঘন ঘন ঘাম হচ্ছে এবং রোগী আস্তে আস্তে ঝিমিয়ে যাচ্ছে, আমাদেরকে যতদূর বাসায় সম্ভব ওর স্যালাইন তৈরি করে এই রোগীকে খাওয়াতে হবে এবং হসপিটালে শিফট করে পরবর্তী চিকিৎসা নির্ধারণ করতে হবে। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। শীতে বায়ু দূষণের মাত্রা বেড়ে যায়, তাই এই সময় বাইরে বের হওয়ার সময় প্রয়োজনে মাস্ক ব্যবহার করুন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে পাঠাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে যা রয়েছে, ব্যাক পেইনের যে এক্সারসাইজ বা এডুকেশন, সেই সম্বন্ধে আমাদের একটু ধারণা থাকলে সাধারণত এখান থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। বিশেষ করে ব্যাক পেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই মোস্ট অফ দ্য কেসে মেকানিক্যাল প্রবলেমের জন্য। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে।